Today we'll start with pharynx. I will only mark those points যেটা examiner জিজ্ঞেস করবে বা যেটা MCQ তে আসবে। এটার উপরে যা লং কোয়েশ্চেন আসতে পারে সেটাও আমি বলতে থাকবো। ওকে, মানে so that we can cover up everything. Anatomy of pharynx আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি। এবারে এখন অ্যাজ এন ইএনটি অ্যাসপিরেন্ট, যেটাকে বলবো ফোর্থ ইয়ার ক্যান্ডিডেট, আমাকে কি জানতে হবে? সো যে ফার্স্ট ডায়াগ্রামটা রয়েছে 47.1, এই ডায়াগ্রামটা সবাই যেন চোখ বন্ধ করে আঁকতে পারবে। এখানে বেসিক্যালি স্কাল বেস থেকে নিচে ফ্যারিংসের লোয়ার পয়েন্ট অবধি ABCD করে বোঝানো হয়েছে। ইট ইজ রিগার্ডিং দ্য ফেশিয়া, বেসিক্যালি যেটাকে আমরা বাঙালিরা ফাসা বলি। সো কিছু কিছু ফাসা নিয়ে এখানে ডিসকাশন রয়েছে। এই চারটে ABCD, এই চারটে জিনিস কি হয় সেটা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ওকে, সো দিস ইউ হ্যাভ টু বি অ্যাবসলিউটলি ক্লিয়ার। দেখো, কিলিয়ান ডেহিসেন্স এই কথাটা যে লেখা আছে, ইট ইজ বেসিক্যালি উইকনেস ইন ফ্যারিঞ্জিয়াল ওয়াল। তো সেইটা তোমাদেরকে জিজ্ঞেস করবে। এবারে এটার মধ্যে 4টে থেকে 5টা লাইন জানতে হবে। আমি সেগুলো রিড আউট করছি, অনলি দ্যাট মাচ ইজ ইম্পর্টেন্ট। অত মানে এখন দিন নেই যে তোমাদেরকে লম্বা লম্বা আনসার্স লিখতে হবে। সো অনলি 4 to 5 লাইনস ইউ নিড টু রিমেম্বার। প্রথম হচ্ছে যে ইট ইজ, আচ্ছা এটা কার বই, মানে একটু হ্যাঁ আমি মার্ক করে দিচ্ছি। সো বেসিক্যালি কিলিয়ান ডেহিসেন্স কোন পার্ট অফ দ্য মাসেলে থাকে, সো ওটা লেখা আছে। নাম্বার 2, এখানে দেখবে যে একটা অবলিক ফাইবার আর একটা ট্রান্সভার্স ফাইবার এরকম কিছু লেখা আছে। আমি ওটা স্পেল আউট করে দিচ্ছি। বেসিক্যালি ইট ইজ thyropharyngeus with oblique fibers and cricopharyngeus with transverse fibers. It is a triangular space, potential gap in between these two parts. কারণ এই দুটো ফাইবার্স আলাদা ডিরেকশনে যাচ্ছে, তো ওদের মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। দ্যাট গ্যাপ ইজ দিস কিলিয়ান ডেহিসেন্স। আর একটা কথা যে ইট ইজ কল্ড দ্য গেটওয়ে অফ টিয়ার্স, মানে এইটাই বেসিক্যালি জিজ্ঞেস করবে। কিলিয়ান ডেহিসেন্স ডাইরেক্ট কোয়েশ্চেন করবে বা গেটওয়ে অফ টিয়ার্স কেন বলা হচ্ছে সেটা। নাম্বার 2, ওয়ালডেয়ার্স রিং। ওয়ালডেয়ার্স রিং এর পার্ট কি কি হয়, বেসিক্যালি ওটা কি? তো ইট ইজ বেসিক্যালি, একটা কথা দেখো, স্ক্যাটারটাকে আন্ডারলাইন করবে। নাম্বার 2 হচ্ছে সাব এপিথেলিয়াল। নাম্বার 3 হচ্ছে লিম্ফয়েড। দিজ আর দ্য 3 থিংস হুইচ ইজ ইম্পর্টেন্ট। এই কথাগুলোই তোমাদের জিজ্ঞেস করবে। এখন যেহেতু MCQ প্যাটার্ন অনেকটা হয়ে গেছে, সো এই টপিক, এই ওয়ার্ডস গুলো ইম্পর্টেন্ট। কেউ তোমার কাছে বড় বড় সেন্টেন্স শুনতে চাইবে না, অনলি দিস 3 ওয়ার্ডস। এবারে লম্বা একটা লিস্ট রয়েছে। এই লিস্টের মধ্যে যে নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল, এইটাতে টিক করবে, প্যালেটাইন টনসিল টিক করবে, লিঙ্গুয়াল। এই 3টে তোমাকে জানতেই হবে, বাকিগুলো অপশনাল। নেক্সট পেজ 47.2, দিস ডায়াগ্রাম লার্ন বাই হার্ট। আচ্ছা, তারপরে ফ্যারিঞ্জিয়াল স্পেসেস নট ইম্পর্টেন্ট। এবার আমাদের চলে আসছে তারপরে নেজোফ্যারিংস। এবার নেজোফ্যারিংসের ইম্পর্টেন্স কোথায়? নেজোফ্যারিংসের ইম্পর্টেন্স হচ্ছে, কেউ তোমাকে বলবে না যে নেজোফ্যারিংসটা এক্সপ্লেন করো। এটা কিভাবে কোয়েশ্চেন আসবে সেটা আমি বলে দিচ্ছি। তুমি করছো ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। ওকে, হ্যাভ ইউ সিন ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ ইন OPD? কেউ যদি দেখে থাকো হাত তোলো। Nobody? Okay. So basically, indirect laryngoscope is a structure to see the nasopharynx. We introduce it through the mouth. Obviously, bull's eye. কেউ দেখেছো bull's eye lamp? সবাই দেখেছো? Okay. So bull's eye is the source of light. আমরা ফোকাস করি, and then with the IL mirror, মানে indirect laryngoscopy mirror, we see the nasopharynx. সো নেজোফ্যারিংসে আমরা কি কি স্ট্রাকচার, কোনটা আমরা অ্যান্টিরিয়রলি দেখব, কোনটা পস্টিরিয়রলি দেখব, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো
ফার্স্ট ইয়ারের অ্যানাটমির মতো কোনোদিনই আসবে না যে আমাকে বলো যে রুফে কি আছে, ফ্লোরে কি আছে, ল্যাটারালি বা মিডিয়ালি কি আছে। দে উইল আস্ক ইউ যে আইএল ফাইন্ডিং বলো। সো আইএল ফাইন্ডিং এর মধ্যে মার্ক করে নাও, নাম্বার 1 রুফ, নাম্বার 2 posterior wall, anterior wall, lateral wall। তার কারণ হচ্ছে যে দেখবে ল্যাটারাল ওয়ালে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচারস আছে যেগুলো তোমাদেরকে আলাদা করে জিজ্ঞেস করবে। সো দে উইল স্টার্ট উইথ আইএল ফাইন্ডিং বলো, যখনই তুমি ল্যাটারাল ওয়াল বলবে তারপর দে উইল গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, দিস ইজ ওয়ে ইট হ্যাপেন্স ওয়েন ইউ আর ইন ক্লিনিক্স, ডাইরেক্ট কোয়েশ্চেন হয় না। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট নেজোফ্যারিংসে হচ্ছে দুটো স্ট্রাকচার। ওয়ান ইজ দ্য, কেউ বলবে মানে দেখেই বলতে পারো, one is the fossa of Rosenmüller, number 2 is the eustachian tube opening। ঠিক আছে, তো এখানে 283 পেজে রাথকিস পাউচ, এটা মার্ক করে নাও। সাইনাস অফ মরগ্যাগনি, passageway ridge, that's all। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ওরোফ্যারিংস। এনি ডাউট, এনি প্রবলেম? হাত তুলে আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, আমি জাস্ট মানে সেই পয়েন্টস গুলো বলবো যেগুলো ইউ নিড টু স্ট্রেস আপন। যদি কিছু বুঝতে অসুবিধে হয়, মানে এটা অ্যানাটমি বলে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি বিকজ মোটামুটি তোমরা জানো। ওকে, নেক্সট ইজ ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস এর ওয়ান্স अगेन ওরোফ্যারিংস কোন পার্টটা, মানে বেসিক্যালি ফ্যারিংসের তিনটে পার্ট, ওয়ান ইজ নেজোফ্যারিংস, ওরো অ্যান্ড ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস নিয়ে কোনোদিন কোনো কোয়েশ্চেন আসবে না, যা আসবে নেজো অ্যান্ড ওরো থেকে। ঠিক আছে, নেজোফ্যারিংস এর মধ্যে তোমাদের বেসিক্যালি জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইয়োর আইএল ফাইন্ডিং। ওরোফ্যারিংস এ তোমাদেরকে জিজ্ঞেস করবে দুটো জিনিস। সি অ্যান্টিরিয়র ওয়ালের মধ্যে দেখো সি যেটা রয়েছে ভ্যালিকিউলা। সো ভ্যালিকিউলা ওটা মার্ক করো যে ভ্যালিকিউলা কি হয়। নাম্বার 2, তারপরে হচ্ছে ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়ালে দেখো এবিসি, প্যালাটাইন, টনসিল ফার্স্টে বলেছে, তারপরে অ্যান্টিরিয়র পিলার, পস্টিরিয়র পিলার, দিস তিনটেই মার্ক করবে। এগুলোকে আলাদা করে জিজ্ঞেস করে যে এগুলো কি। আচ্ছা, নেক্সট পেজ 284, হাইপোফ্যারিংস অর ল্যারিঙ্গোফ্যারিংস। আচ্ছা, এই ইয়েলো টি শার্ট তোমার বই আনোনি? ঠিক আছে, আমি যে টার্মস গুলো বলছি সেগুলো লিখে নাও। হ্যাঁ, ওকে। সো হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস, এটার মধ্যে পাইরিফর্ম সাইনাস ডেফিনেটলি ল্যারিংস থেকে জিজ্ঞেস করবে, আই মিন থ্রোট থেকে, ডেফিনেট। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে এখন ইম্পর্টেন্স গেইন করেছে, মানে আমি যখন 4th ইয়ারে ছিলাম পোস্ট ক্রিকয়েড রিজিয়নের কোনো ইম্পর্টেন্স আমরা জানতাম না, উই কেম টু নো অ্যাবাউট ইট when we were doing MS। কিন্তু এখন পোস্ট ক্রিকয়েড রিজিয়ন ইম্পর্টেন্স বেড়ে গেছে বিকজ অফ ইনক্রিজ ইন ল্যারিঞ্জিয়াল সিএ কেসেস। ওকে, পোস্ট ক্রিকয়েড রিজিয়ন, ওখানে যদি ল্যারিঞ্জিয়াল সিএ স্প্রেড করে দেন দ্য কেস বিকামস inoperable। So is the importance of post-cricoid region। And obviously যখনই এখানে কিন্তু lymphatic drainage is important, ওই একই কারণে যে lymphatics এর through laryngeal CA spreads। So in laryngopharynx তোমাকে lymphatics টা জানতে হবে। Okay, so next page 286, adenoids, very important topic। adenoids এর ব্যাপারে তোমাদের কিরকম কোয়েশ্চেন আসবে। নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ ইট, তো তোমরা জানো লুজ লিম্ফয়েড টিস্যু কোথায় থাকে, স্কাল বেসে থাকে, তার পজিশন। সো নাম্বার 1 ইজ দ্য অ্যানাটমি। অ্যানাটমিতে
ওকে, সো একদম ফার্স্ট লাইন ওটাকে মার্ক করে নাও। ইট ইজ সিচুয়েটেড, এই সিচুয়েশন মানে পজিশনটা জিজ্ঞেস করে। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য জাংশন অফ দ্য রুফ অ্যান্ড পস্টিরিয়র ওয়াল অফ দ্য নেসোফ্যারিংস। কেউ যেন অন্য কোনো কথা না বলে, এইটুকু। নাম্বার 2 হচ্ছে এই যে কথাটা, আনলাইক প্যালাটাইন টনসিল, adenoids have no crypt and no capsule। এটার ইম্পর্টেন্স এই জন্যে, টনসিলের একটা নিজস্ব ক্যাপসুল থাকে, অ্যাডিনয়েড থাকে না। অ্যান্ড এটা কেন জিজ্ঞেস করবে? আফটার টনসিলেক্টমি মানে টনসিল সার্জারি হয়ে যাওয়ার পরে there is no chance that the tonsil will regrow, বাট অ্যাডিনয়েড সার্জারি হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা গেছে যে ইট ক্যান রিগ্রো। রিজন হচ্ছে যে ইট ডাজন্ট হ্যাভ আ ক্যাপসুল। আমরা টনসিলেক্টমির সময় টনসিল সমেত ক্যাপসুলটাকে রিমুভ করি, তাই জন্য কোনো চান্সই নেই যে আমি আবার থেকে টনসিল গ্রো করবে, কিন্তু অ্যাডিনয়েডের ক্ষেত্রে সেটা পসিবল নয়। ইট ডাজন্ট হ্যাভ আ ক্যাপসুল। আমি যদি একটা বস্তার মধ্যে রাইস নিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই, তাহলে আমি কোনো রাইস ফেলবো না, বিকজ আমি একটা এনক্লোজারের মধ্যে নিচ্ছি। বাট ইফ আমি হাতে করে নিয়ে যাই, দেন অবভিয়াসলি আমি ফেলতে ফেলতে যাব। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এবারে অ্যাডিনয়েডের ব্যাপারে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে দ্য এজ গ্রুপ। ও কবে থাকে, মানে ও কিন্তু তোমাদের মধ্যে নেই হোপফুলি। তো এখানে যেটা একটা কথা লেখা আছে, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, adenoid tissue is present at birth, shows physiological enlargement up to the age of 6 years, and then tends to atrophy at puberty and almost completely disappears by the age of 20. ওর কাজ ফার্স্ট 5 years of life, টনসিলের কাজ ফার্স্ট 10 years of life. Basically, they are the policeman of oral cavity. অ্যাডিনয়েড 5 বছর অবধি থাকে, কাজ করে, তারপর নন ফাংশনাল হয়ে যায়। টনসিল 10-12 বছর অবধি থাকে, দেন ইট বিকামস নন ফাংশনাল। ক্লিনিক্যাল ফিচার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ডাইসি। আমরা সবাই জানি সবার টনসিলাইটিস হয়েছে। We know that there is sore throat, there is dysphagia, fever, হ্যানা ত্যানা। এইখানে অ্যাডিনয়েডের ব্যাপারে কি কি তোমাকে জানতে হবে, এগুলো তো তুমি বলবেই। অ্যাডিনয়েডাইটিস হলে ফিভার হবে, সোর থ্রোট হবে, ওগুলো তো ঠিক আছে, কিন্তু কি তোমাকে স্পেসিফিক্যালি জানতে হবে? নেজাল অবস্ট্রাকশন, কারণ ও পস্টেরিয়র কোয়ানার কাছে থাকে। নেজাল ডিসচার্জ, কারণ ও মানে নেজাল অবস্ট্রাকশন করে, নাকের যেটা সিক্রিশন সেটাকে বেরোতে দেয় না, তাই জন্যে নাকের ডিসচার্জ যেটা পেছন দিকে ওরাল ক্যাভিটি ইসোফেগাসের থ্রু চলে যায় ফুড পাইপে, সেটা যেতে পারে না বিকজ অফ দ্য সাইজ অফ দ্য অ্যাডিনয়েড অ্যান্ড ইট কামস ফরওয়ার্ড দ্য নেজাল ডিসচার্জ। সাইনোসাইটিস, ওকে, ম্যাক্সিমাম বাচ্চা অ্যাডিনয়েডাইটিসের বাচ্চা আসে মাথা ব্যথা, হেভিনেস অফ হেড, এগুলো নিয়ে। যখনই একটা বাচ্চার সাইনোসাইটিস দেখবে, তাহলে ফার্স্ট ডায়াগনোসিস যেটা মাথায় আসবে ইজ অ্যাডিনয়েডস। ওকে, এপিস্ট্যাক্সিস, ভয়েস চেঞ্জ, নট দ্যাট ইম্পর্টেন্ট। নেজাল সিমটমের মধ্যে ABC জানতে হবে। অরাল সিমটম, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। চাইল্ড কামিং টু ইউ, মা এসে বলছে যে হিয়ারিং লস, চাইল্ড শোনে না, অন্যমনস্ক, ফার্স্ট সিমটম কানের ইনফেকশন নয়, OME, কানে জল জমছে, আর সেটার ডাইরেক্ট কজ ইজ অ্যাডিনয়েডস। ওই একই কারণে ও ড্রেনেজ করতে দেয় না, সেম কারণ। সো বেসিক্যালি এখানে যে টিউবাল অবস্ট্রাকশন হচ্ছে, রেকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, ইয়েস, OME হবে অ্যান্ড বারবার ইনফেকশন হবে, দ্যাটস অল। OME, ABD। আর জেনারেল সিমটমস ওটা তোমরা জানো। এখানে যেটা জানি না কোন মানে তোমাদের মধ্যে কোন কারা ছিল, আমাদের একটা অ্যাডিনয়েড ফেসিসের বাচ্চা এখানেই OPD তে এসেছিল।
টিপিক্যাল। এবার টিপিক্যাল অ্যাডিনয়েড ফেসিসের মানে কি, কোন কোন পয়েন্ট বলবে, এটা জিজ্ঞেস করবে। এমসিকিউ হোক, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হোক, অ্যাডিনয়েড ফেসিসের ফিচার বলো। সো তোমরা একদম ওপর থেকে নিচে স্টার্ট করবে, ওপর থেকে নিচে। হ্যাঁ, ওকে। নাম্বার 1 হচ্ছে যে ক্রনিক নেজাল অবস্ট্রাকশন অ্যান্ড মাউথ ব্রিদিং লিডস টু ক্যারেক্টারিস্টিক ফেশিয়াল অ্যাপিয়ারেন্স কল্ড অ্যাডিনয়েড ফেসিস। চাইল্ড হ্যাজ অ্যান এলংগেটেড ফেস। সো মুখ লম্বা, এটা বলতেই হবে। যত মুখ লম্বা হবে, মনে রাখবে এখানে কি কি মনে রাখবে, জিরাফ। জিরাফের মতো গলা হয়, তার কারণ হচ্ছে নাকে নিঃশ্বাস নিতে পারছে না, গলাটা বেড়ে যায়। ইট হ্যাপেন্স, তোমরা একদম আইডেন্টিফাই করতে পারবে। সো elongated face, open mouth obviously because mouth breathing করছে, prominent and crowded upper teeth and hitched up upper lip। সবই হচ্ছে দেখো স্পেস বাড়ানোর জন্য, যাতে ও মুখ দিয়ে বেশি নিঃশ্বাস নিতে পারে। this thing, hard palate in these cases is high arched obviously। সবই হচ্ছে মুখের ওরাল ক্যাভিটির স্পেস বাড়ানোর জন্য যা যা করা যায়। and because adenoids is a problem of the children, so এই modifications গুলো possible। তুমি কোনোদিন দেখবে না যে টনসিল এত বড় বড় হওয়ার জন্য বাচ্চার মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, বিকজ বাচ্চা ততদিনে বড় হয়ে যায়। কিন্তু তোমরা দেখলে যে অ্যাডিনয়েড বাচ্চাবেলা থেকে, মানে বাই বার্থ দে আর হ্যাভিং দ্য অ্যাডিনয়েডস। সো এই মডিফিকেশনস গুলো, বিকজ দে আর ভেরি স্মল, ছোট্ট বাচ্চা, সো এই মডিফিকেশনস গুলো হতে থাকে। ডায়াগনোসিস, আচ্ছা এখন একটুখানি মানে আমি একটু বোঝাই, আমি আগের দিনও বলেছিলাম যে হাউ টু প্রেজেন্ট ইয়োর আনসার শিট অর এনিথিং। whenever ধরো কোনো শর্ট নোট দিল, হয়তো তোমাদের দেবে না, বাট শর্ট নোট দিল বা তোমাকে ক্লাসে জিজ্ঞেস করলো, মানে এক্সামিনেশনে জিজ্ঞেস করলো যে টেল মি অ্যাবাউট দিস থিং। সো টেল মি অ্যাবাউট দিস থিং এর মধ্যে কিছু পয়েন্টস থাকে, তুমি আনতাবড়ি বলতে পারো না। সো নাম্বার 1 ইজ দ্য ইন্ট্রোডাকশন, যে এটা কি জিনিস। মানে এখানে যেরকম আমরা অ্যাডিনয়েডটাকে কনসিডার করি, তো অ্যাডিনয়েড ইজ হোয়াট, অ্যাডিনয়েডের এই পজিশন, এখানে থাকে, এই জিনিস দিয়ে তৈরি, দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন। নাম্বার 2, ওর এখানে যেরকম একটা কথা বললো যে ও বার্থে থাকে, বাই বার্থ ইট ইজ প্রেজেন্ট, ও এতদিন থাকে। আমি এই কথাটা অ্যাডিনয়েডের ব্যাপারে এই জন্য বলছি বিকজ ও 5 বছরে চলে যায়, তাই জন্য আমাকে ও কবে আসে, ও কতদিন থাকে, এটা বলা দরকার। নাম্বার 2, মাঝে মাঝে ইটিওলজি বলতে হয়। তো ইটিওলজি এখানে অ্যাডিনয়েডের ক্ষেত্রে আমি টাচ করিনি বিকজ ইট ইজ ভেরি ইজি। ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার সবসময় বলতে হবে। যখনই তুমি দেখছো যে তুমি একটা ফিভার, জেনারেলাইজড উইকনেস, ম্যালেস এইসব বলার পরে স্পেসিফিক টু অ্যাডিনয়েড কোনো পয়েন্ট বলছো, তখন সবসময় একটু স্পেশাল ভাবে বলবে। অলসো উই হ্যাভ সিন দ্যাট দেয়ার ইজ সামথিং কল্ড অ্যাডিনয়েড ফেসিস। দিস ইজ দ্য ওয়ে টু প্রেজেন্ট ইয়োর কেস। মানে তুমি এক্সামিনারের ওপর ইমপ্রেস করছো যে দেখো আমি জানি যে কোনটা আমাকে ইম্পর্টেন্টলি বলতে হবে, কোনটায় আমাকে স্ট্রেস করতে হবে। ক্লিনিক্যাল ফিচার সবাই বলবে, দেখবে যখন সামনে এক্সামিনার বসে থাকে না, তখন ফিভার, সোর থ্রোট এরকম বেরোয়। এবারে ফিভার মানে যখনই বানাবে কিছু, মানে আনসার বানাতে হবে, তো তখনই মনে রাখবে যে এগুলো তো আমাকে বলতেই হবে। মানে যখন আমরা ফার্মা করতাম, তো নজিয়া, ভমিটিং, কনস্টিপেশন, ডায়রিয়া এগুলো তো বলবোই, কিন্তু ওফ্লক্সাসিনের জন্য আমার স্পেসিফিক সাইড এফেক্ট আমায় কি বলতে হবে সেইটা যেন আমি জানি, আর ওটাকেই আমি লাস্টে খেলবো। আমি সবার মতো প্রথমে স্যার এই হবে ওই হবে একটা লাইন বলে দিলাম, বাট স্পেসিফিক্যালি ইন অ্যাডিনয়েড উই ফাইন্ড দিস ক্লিনিক্যাল ফিচার। দিস ইজ দ্য ওয়ে টু প্রেজেন্ট। ওকে, এবার হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস দুরকম ভাবে হয়।
এখানে তোমাদের বেশি স্ট্রেস দেবে অন দ্য এক্সরে। এক্সরে কি নাম সেটা তোমাদেরকে জানতে হবে, বলবে কি এক্সরে করাও, বিকজ তোমাদের এখানে ডিপার্টমেন্টেও সেই এক্সরেটা আছে। তো এই এক্সরের নাম আমি মানে যদি এখানে বইয়ে না থাকে আমি লিখিয়ে দেব। লেখো এক্সরে নেসোফ্যারিংস, mouth closed, neck extended, lateral view। কি হলো এক্সরে, সরি এক্সরে সফট টিস্যু নেসোফ্যারিংস, এটা লিখে নাও সফট টিস্যু নেসোফ্যারিংস, মাউথ ক্লোজড, নেক এক্সটেন্ডেড, ল্যাটারাল ভিউ। এই জিনিসটা এই জন্যে পুরোটা লিখিয়ে দিলাম বিকজ এইটা জিজ্ঞেস করবে। সিম্পল এক্সরে অফ অ্যাডিনয়েড বললে পাস মার্কস পাবে না। এখানে দেখবে যে তোমাদের যে ধিংরার বইয়ের ছবিটা আছে সেটাতে মাউথ কিন্তু ক্লোজ নেই, মাউথ ওপেন আছে। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যালাসি অফ দিস বুক। সো মাউথ ক্লোজড, মাউথ ক্লোজড এই জন্যে কারণ তোমার যে লোয়ার জ মানে when you will do this x-ray, তোমার যদি হাঁ থাকে, হ্যাঁ, this lower jaw ওপরে থাকবে, তো it will basically obscure the shadow of adenoid, তাই জন্য the mouth should be closed. Okay, next page, 288 is the treatment. Adenoid treatment মনে রাখবে দুটো কথা বলতে হয়, wait and watch is number one. এই যে এখানে যেরকম বলেছে যে when symptoms are not marked, বেসিক্যালি ওটা তো ঠিকই আছে, কিন্তু there is two treatment modality. Number one is wait and watch, number two is surgical. আমরা wait and watch করব when the age of the child is below 5 years, যে আমরা দেখি না যদি ওটা নিজে নিজে চলে যায়, but that doesn't mean যে আমরা less than 5 years এর সার্জিক্যাল করি না। Everything depends upon the size and the severity of symptoms of the patient. Adenoid সার্জারির ব্যাপারে এখন একটা নতুন মোডালিটি এসেছে, দ্যাট ইজ কল্ড কবলেশন টেকনোলজি। যখন তোমাদের লাস্ট ক্লাস হবে অন মানে দের ইজ আ ক্লাস অন দ্য অ্যাডভান্সেস, রিসেন্ট অ্যাডভান্সেস, ওখানে কবলেশন টেকনোলজি পড়াবো, বিকজ ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল সার্জারি। এখন মানে আগে যেরকম অ্যাডিনয়েড বা টনসিল সার্জারি করার সময় সার্জনেরও ঘাম বেরিয়ে যেত বিকজ এত ব্লিড আর এত এইসব, তো এখন কবলেশন টেকনোলজি দিয়ে সার্জারি করা হয়, 2 মিনিটে হয়ে যায়, অ্যাবসলিউটলি ব্লাডলেস। পেশেন্টের আফটার মানে পোস্ট সার্জিক্যাল পেন থাকে না। টনসিলের মেন প্রবলেম ইন পোস্ট অফ সার্জারি ইজ ভীষণ ব্যথা হতো। তো এখন ব্যথা কেন হতো? কারণ আমরা খোঁচাতাম, আমাদের হাতে যে হ্যান্ড ইনস্ট্রুমেন্টস হতো সেটা দিয়ে আমাদেরকে বাই ডিসেকশন মেথড উই ইউজ টু রিমুভ দ্য টনসিল। সো আমরা যতবার এই খোঁচাবো, টনসিলার বেডে নার্ভস থাকে, সো দে ইউজ টু গেট হার্ট। এখন with this coblation technology we simply brush the blade over the tonsil and the tonsil is removed, so there is no pain, it is absolutely bloodless, it's a wonderful surgery. তো এই কবলেশন টেকনোলজি টনসিল, অ্যাডিনয়েড এন্ড তাছাড়া ইএনটির অনেক জায়গাতে লাগে। তো ওটা আমরা মানে কবলেশন টেকনোলজির ওপরে তোমাদেরকে জিজ্ঞেস করবে বিকজ ইট ইজ অ্যান আপকামিং টপিক। আচ্ছা, পেজ 288 লাস্ট, ফ্যারিঞ্জিয়াল বার্সাইটিস, ওর নাম হচ্ছে থর্ন ওয়াল ডিজিজ। এইটা মার্ক করে নাও, এইটা বুঝতে একটু অসুবিধা হবে, আমি তাই জন্য ওটা রিড আউট করছি আর বোঝাবো ওটা কি। Pharyngeal bursa, which is a median recess representing attachment of notochord to endoderm of primitive pharynx. Basically it's a congenital condition যেখানে নোটোকর্ডের অ্যাটাচমেন্ট টু এন্ডোডার্মটা রয়ে যাচ্ছে। and কোথায় located? It is at the posterior wall of the nasopharynx in the adenoid tissue.
এর বার্সাইটিস যখন হয় মানে বেসিক্যালি অনেক সময় অ্যাডিনয়েড সার্জারি করতে গিয়ে মানে ইট ইজ আ ডিডি উইথ দ্য অ্যাডিনয়েডস, কারণ মানে ওই জন্যেই একে মানে একটা স্পেশাল মানে আমি বললাম যে টিক করে নাও, বিকজ অনেক সময় যেটাকে আমরা অ্যাডিনয়েডাইটিস ভাবছি, যখন আমরা অ্যাকচুয়ালি সার্জারি করতে যাই দেন উই সি দ্যাট নো, দিস ইজ নট অ্যাডিনয়েড, দিস ইজ দিস। ট্রিটমেন্ট ইজ সিম্পল. Antibiotics are given to treat infection and marsupialization of the cystic swelling. যখন ফার্স্ট পেজে একটু চলে যাও, অ্যাডিনয়েডের ছবিটা দেখো, ইট ইজ লুজ লিম্ফয়েড টিস্যু, অ্যান্ড থর্নবল ডিজিজে কিন্তু ইট লুকস লাইক আ সিস্টিক মাস। আমাকে কে বলবে যে হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য টু ইন এক্সামিনেশন? হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? With the help of a only one word. হ্যাঁ, কি বলছো? জোরে বলো। ক্লেফট? নো, তুমি অ্যাডিনয়েড দেখবে কি করে? হাউ উইল ইউ সি দ্য অ্যাডিনয়েড? হাউ এনিওয়ান ক্যান সি দ্য অ্যাডিনয়েড? হ্যাঁ, ইয়ার? জোরে বলো। কি? এক্স-রে? আচ্ছা, আমি বললাম সি। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ, ভেরি গুড, কিন্তু অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপের থেকে এখন অ্যাডভান্সড জিনিস আছে, nasal endoscopy. So basically I do মানে whenever any child comes with any nasal obstruction or আমার অ্যাডিনয়েড মনে, বসো, অ্যাডিনয়েড মনে হচ্ছে কি হোয়াটএভার, অ্যাডিনয়েড মনে হলেও একটা সময় ছিল যখন আমরা এক্স-রে করেই পেশেন্টকে কনভিন্স করতাম যে ওখানে অ্যাডিনয়েড আছে, করতে হবে। বাট এখন এভিডেন্স বেসড মেডিসিন, পেরেন্টকে দেখাও যে দিস ইজ দি অ্যাডিনয়েড, দিস ইজ দ্য সাইজ, and we need to do the surgery because the size is too much. এবার এইখানে একটাই এক্সট্রা পয়েন্ট বলে দেব রিগার্ডিং অ্যাডিনয়েডস, ইট ইজ অ্যাভেলেবল ইন গুগল, বইয়ের লেখা নেই। অ্যাডিনয়েডস এর 4টে গ্রেড হয়। গ্রেডেশন অফ অ্যাডিনয়েডস এইটুকু লিখে রাখো, গ্রেড 1, 2, 3, 4। 3 আর 4 কিভাবে? লাস্ট হচ্ছে মোর দেন 90%, মানে গ্রেড 4। গ্রেড 3 হচ্ছে 75 to 90, গ্রেড 3 is 50 to 75, and grade A is less than 50. So এখানে কেন বললাম? বিকজ গ্রেড 3 অপশনাল and গ্রেড 4 সার্জিক্যাল। গ্রেড 3 তে অপশনাল, যে সার্জারি করতেও পারি নাও করতে পারি, ডিপেন্ডিং আপন মেডিকেল ম্যানেজমেন্ট আমি কি করলাম। যদি পেশেন্ট মেডিকেল ম্যানেজমেন্টে রেসপন্ড করে দেন উই ক্যান ওয়েট, বাট ইফ ইট ইজ মোর দেন 90% দেন ইট ইজ ডেফিনেটলি, মানে 90% অফ হোয়াট? 90% অফ দ্য পস্টিরিয়ার কোয়ানা। ও যদি পস্টিরিয়ার কোয়ানার যা এরিয়া সেটা 90% ব্লক করে দিচ্ছে, দেন ইট ইজ পিওরলি সার্জিক্যাল। ওকে, সো ইজ দ্য ইম্পর্টেন্ট ইজ দ্য গ্রেডেশন অফ অ্যাডিনয়েডস। আচ্ছা, 289 আমরা পড়বো জেএনএ। আচ্ছা, জেএনএ ইজ আ ভেরি ডাইসি টপিক, ভেরি ডাইসি টপিক। এখানে কিছু কথা বলে দেওয়া হবে যেগুলো এখানেই ধিংরাতে আছে, আর কিছু কথা আমি এক্সট্রা লিখিয়ে দেব, সেটা বইতেই লিখে নেবে বা তোমাদের খাতায় লিখে নেবে। ফার্স্ট কথা, জেএনএর ব্যাপারে ডাইসি কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইটিওলজি? দেখবে অনেক ছেলে মেয়ে বলতে লাগবে ইট ইজ অরিজিনেটিং ফ্রম দ্য ফসা অফ রজেলমিলা। কত মার্কস পাবে? 0, বিকজ ইটিওলজি ইজ আননোন। এখানে কেউ বলবে না যে ইটিওলজি হচ্ছে ফসা রজেলমিলার থেকে বেরোয়, বিকজ এখন অবধি আমরা জানি না। দেয়ার আর সার্টেন হাইপোথেসিস, অনেক মানে হাইপোথেসিস গুলো কারা বানায়? আমাদের মতো ইএনটি সার্জন।
with a knack in academics. তারা সার্জারি করতে গিয়ে কেউ কেউ দেখেছে যে অমুক জায়গা থেকে অরিজিন নিয়েছে, এই যে বাবু উঠে দাঁড়াও আয়ুষের পাশে, অন রাইট অফ আয়ুষ, হ্যাঁ কি গল্প হচ্ছে, সামনে চলে এসো, এসো না এসো না, কাছ থেকে দেখি তোমায়। So regarding JNA, always that the etiology is unknown. Number 2, male adolescents there hoy. Adolescent male in second decade, কোনো দিন সেকেন্ড ডিকেড মানে কোনটা আমাকে বলে দেবে, 20 থেকে 30 না 11 থেকে 20? ভেরি গুড, সবাই জানো তো এটা? হ্যাঁ, আমাদের সময় আমরা খুব গন্ডগোল করতাম এটা নিয়ে, 6th ডিকেড মানে 50 থেকে 60 না 60 থেকে 70? আচ্ছা, এবারে একটা কথা লেখা আছে দেখো ইটিওলজিতে, পেশেন্টস হ্যাভ অ্যান হামাটোমেটাস নিডাস, এই কথাটা জানতে হবে। ইট ইজ নট আ ভাস্কুলার টিউমার। অনেকে বলবে ইট ইজ আ ভাস্কুলার টিউমার, নো ইট ইজ নট। So it is an hematomatous nidus of vascular tissue. Okay, last line, the nidus of fibrovascular tissue is due to incomplete regression of the first branchial artery leaving behind a plexus of vessel. এইবারে the most dicey part, site of origin. দেখো ইট ইজ আ ম্যাটার অফ ডিসপিউট, এই কথাগুলো সব বলতে হবে, মুখ থেকে বেরোতে হবে। ইট ইজ আ ম্যাটার অফ ডিসপিউট, ইট ইজ নট ক্লিয়ার, ইট ইজ আননোন। সো যেটা এখানে যেটা লেখা আছে, যেটা রাইজেস ফ্রম দ্য রুফ অফ nasopharynx or the anterior wall of sphenoid bone, but now it is believed to arise from the posterior part of nasal cavity close to the superior margin of sphenopalatine foramen. Arise from the posterior part of the nasal cavity close to the superior margin of nasopalatine foramen. এইটা আন্ডারলাইন করে নাও, বাস, দ্যাটস অল। এবার হচ্ছে স্প্রেড অফ দ্য টিউমার, ভেরি ইম্পর্টেন্ট। সো এইখানে এ বি সি, এগুলোতে বোঝার কিছু নেই, এগুলো জাস্ট জানতে হবে। আচ্ছা, 291 পেজ। আচ্ছা, তার আগে এই 290-তে যতগুলো ডায়াগ্রামস আছে চেষ্টাও করো না, জেএনএতে কোনো ডায়াগ্রাম বানাতে হয় না। জেএনএতে পুরো যে কথাগুলো, এই যে মানে স্ট্রেস দেবে যে ওর ইটিওলজি আননোন, ওর মানে মোস্ট রিসেন্ট ফাইন্ডিং, যে ওর অরিজিন অমুক জায়গা থেকে, এইগুলো লিখবে বা বলবে, নো ডায়াগ্রাম। 291 যে প্রথম লাইন, লার্জ টিউমার্স মে ক্রস দ্য মিড লাইন অ্যান্ড কজ বাইল্যাটারাল সিমটম। এই কথাটা এই জন্য আমি আন্ডারলাইন করালাম, বিকজ JNA ইজ a DD of unilateral epistaxis. ওকে, তো ইফ ইট ইজ লার্জ, দেখবে মনে রাখবে মেডিকেল সায়েন্সে কোনো জিনিসটা মানে এটাও হতে পারে ওটাও হতে পারে, এরকম কোনোদিন না যে না ইট ইজ প্র্যাকটিক্যালি ইউনিল্যাটারাল। ইয়েস ইট ইজ ইউনিল্যাটারাল, বাট যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ওটা বাইল্যাটারাল এপিস্ট্যাক্সিস করবে। সো কোনো সময় যে হ্যাঁ এটা ইউনিল্যাটারাল হি হয়, এরকম বলা মেডিকেল সায়েন্সে যায় না। তুমি হ্যাঁ নিশ্চয়ই ওকে মানে কিভাবে কোয়েশ্চেন আসবে যে ইউনিল্যাটারাল এপিস্ট্যাক্সিসের ডিডি বলো, তুমি তার মধ্যে 1 নম্বর কি 2 নম্বরেই বলবে যে জেএনএ, তখনই মানে এই কোয়েশ্চেনটাই তোলা হয়েছে জেএনএ তে যাওয়ার জন্য। তো তোমাকে বলবে যে জেএনএ ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল হয় না, না হতে পারে, যদি ওটা লার্জ টিউমার হয়ে যায় তাহলে দুদিক থেকে ব্লাড বের হতে পারে। সো দিস ইজ দ্য ওয়ে টু প্রেজেন্ট, নেভার টেল যে না হতে পারে না, ইট ইজ অলওয়েজ ইউনিল্যাটারাল। ইভেন মানে
বাচ্চাদের ক্ষেত্রে যেখানে লিটল এরিয়া ব্লিড হচ্ছে, এই পয়েন্টটা ভালো করে শোনো। আমরা বোধহয় একটা ক্লাস নিয়েছিলাম এপিস্ট্যাক্সিস অফ আ চাইল্ড, সেখানে বলেছিলাম যে ইউনিল্যাটারাল এপিস্ট্যাক্সিস নিয়ে মা আসছে, খুব প্যানিকড যে আমার বাচ্চার কি হয়ে গেল, মরে যাবে, এক ড্রপ রক্ত বেরিয়েছে। তো সেখানে তুমি বলছো যে পিঞ্চ করে বাচ্চাকে শুইয়ে রাখুন, অ্যান্ড শি ইজ নট কনভিন্সড, মাদার বলছে যে নো নো, ইউ প্লিজ অ্যাটেন্ড মাই চাইল্ড। I have seen এই যে ট্রমা টু দ্য লিটল সেরিয়া বাই নোক, this child coming with bilateral epistaxis, I have seen myself, and I also had a diagnostic dilemma. এক তো হচ্ছে বাচ্চাকে আমি বলবো যে নেজাল এন্ডোস্কোপি করব, মানে বাচ্চা মা বাবা সবাই পালাবে ওই এন্ডোস্কোপ দেখে। সো ছোট 3 বছরের বাচ্চা, আমি বলছি আমি এন্ডোস্কোপি করব। সো ইট ইজ এ ডায়াগনস্টিক ডাইলেমা। ইট ইজ অলওয়েজ যে আরে ও তো খুঁটেছে একদিকে, তাহলে ব্লিড দুদিকে কি করে হচ্ছে। দ্য প্লজিবল এক্সপ্লেনেশন ইজ দ্যাট যখনই ব্লিড হয় দেন কমন ম্যান হোয়াট দে ডু, শুইয়ে দাও, সুপাইন শুইয়ে দাও, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে না মানেই সব ঠিক হয়ে গেছে। এবারে যখন শুইয়ে দাও তাহলে ওটা অবভিয়াসলি ওটা রিডান্ডেন্ট এরিয়া, মানে যেটা গ্র্যাভিটিতে যা হচ্ছে ওখানেই জমা হচ্ছে। এবার যখন পেশেন্ট উঠে বসছে তখন ওটা বাইল্যাটারাল দুদিক দিয়েই বেরোচ্ছে। সো অনেক সময় বাবা মা এসে বলবে যে আমার বাচ্চার তো দুদিক দিয়েই রক্ত বেরোয়। তো তুমি বলো আরে দুদিক দিয়ে কি করে হবে, বাচ্চার তো আমি জানি যে লিটলস এরিয়া ব্লিড হয়, ওটা তো বাচ্চা দুদিকে তো নাক দিয়ে খোঁচাবে না কোনোদিন, মানে যেই হাতে মানে তার যেটা ডমিনেন্ট হ্যান্ড সে সেই দিকটা খোঁটে, কোনোদিন এইভাবে গিয়ে কেউ খোঁটে না। আবার দেখবে বাঁহাতি বাচ্চা আসলে লেফট এপিস্ট্যাক্সিস নিয়ে আসে, খুব রেয়ার। যখনই বাচ্চা এপিস্ট্যাক্সিস নিয়ে আসবে ইউ হ্যাভ টু সি যে বাচ্চা কোন হ্যান্ডেড, মানে কোনো সময় যদি দেখো যে বাচ্চার ডান হাতি কিন্তু বাঁদিক দিয়ে এপিস্ট্যাক্সিস হচ্ছে, তাহলে কিন্তু ইটস অ্যালার্মিং, যে তুমি যেটা ভাবছো যে ও খুঁটে ফেলেছে সেটা কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, অনেক তেদর বাচ্চা হয় যে ওরকম উল্টো গিয়ে করবে, সেটাও হতে পারে। আচ্ছা, লাস্ট পয়েন্ট ইন দ্য স্প্রেড অফ টিউমার, ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন। ওকে, এই কথাটা মেনশন করতে হবে। এটা কেন মেনশন করতে হবে, অলওয়েজ রিমেম্বার আমি যে কথা কেন বলছি, কেনটা মনে রাখবে, কেন মনে রাখলেই তোমার টপিকটা মনে থাকবে। ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন অফ জেএনএ, এইটা জানতে হবে বিকজ অনেক সময় জেএনএ we have a diagnostic dilemma with malignancy of the nasopharynx, মানে আমরা নেক্সট পড়বো। malignancy of the nasopharynx has commonly developed intracranial extension. জেনের ক্ষেত্রেতেও আমরা দেখতে পেয়েছি যে এই কটা বাচ্চা রয়েছে তার মধ্যে তো চোখে পড়বে, মিষ্টি খাওয়াবো, একটু শুনে নাও। আমার ছেলে তোমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। ওকে, ডেফিনেটলি জেএনএ তে একটা হরমোনসের এফেক্ট আছে। এত যে লেখা আছে সেগুলো আমরা পড়বো না, সেগুলো আমরা জানার দরকার নেই। ফার্স্ট লাইন, অন গ্রস অ্যাপিয়ারেন্স tumor is reddish to purple in color. Whenever you are explaining any, you are describing any tumor, whether it is inverted papilloma that we have read, whether it is adenoid, whether it is this JNA, the gross appearance is very important. The words, এই ওয়ার্ড ছাড়া কিন্তু তুমি জেএনএ এক্সপ্লেন করতে পারবে না। এখানে স্পেসিফিক যেগুলো আন্ডারলাইন করিয়ে দেবো সেটা বলতেই হবে। সো নাম্বার 1 ইজ রেডিশ টু পার্পল, তারপরে হচ্ছে লোবিউলেটেড, তারপর হচ্ছে সেসিল। দো দ্য টিউমার ইজ বিনাইন ইট ল্যাক্স আ ক্যাপসিউল, তো ল্যাক্স আ ক্যাপসিউল। Microscopically it is made up of two components, vascular tissue and number 2 stromal tissue. এই দুটো জাস্ট নামগুলো। নেক্সট প্যারাগ্রাফ, it is the amount of collagen tissue which decides whether tumor is soft or firm.
ওকে, বিকজ বায়োপসি স্যাম্পল যখন বেরোয় তখন আমরা ওটাকে ধরে টিপে দেখি যে এটা কি জেএনএ না অন্য কিছু, তখন উই গেট কনফিউজড। সো নাথিং টু বি কনফিউজ, যার মধ্যে যত বেশি স্ট্রোমাল কম্পোনেন্ট থাকবে সে তত রাবারি হবে, যদি স্ট্রোমাল কম্পোনেন্ট না থাকে সে তত সফট হবে। আচ্ছা, নেক্সট লাইন মানে নেক্সট প্যারাগ্রাফ, ইমিউনোসাইটোকেমিস্ট্রি শোজ, এই কথাটা লাইক ফাইব্রোব্লাস্টও আছে, কোলাজেন টিস্যু আছে, মায়োফাইব্রোব্লাস্ট আছে, বাস। ওকে, নেক্সট প্যারাগ্রাফ, there has been a debate whether growth of angiofibroma is due to vascular or stromal cells or both, and the research also continues into the various factors which induce or sustain the growth of the tumor. Presence of endothelium lined spaces, এটা করো, the presence of endothelium lined spaces, myofibroblast and actin fibers of the smooth muscle supports the theory of origin of this tumor from malformed blood vessels as proposed by Schick. Most recent এইটাই শিক যা বলেছে, সো এই লাইনটা তোমরা মনে রেখো। আচ্ছা, অ্যান্ড্রোজেন রিসেপ্টর থাকে 75% অফ দ্য টিউমার্সে, ওটা জানবে, তারপরে আর দরকার নেই। ক্লিনিক্যাল ফিচার্স ভেরি ইজি, কিছু ওটা নিয়ে আমি করব না। ইনভেস্টিগেশন, এনি ব্লাডি টিউমার, ওকে, আমরা যেরকম ব্লাডি ফুল বলি ওরকম এগুলোকে ব্লাডি টিউমার বলছি, বিকজ দিস ইজ নট আ ভাস্কুলার টিউমার, সো ইট ইজ আ ব্লাডি টিউমার, এটা এপিস্ট্যাক্সিস করে। তো এনি কাইন্ড অফ এপিস্ট্যাক্সিস করা যে টিউমার্স গুলো হয় সেগুলোকে আমরা ব্লাডি টিউমার বলি। তাদের জন্য দি ইনভেস্টিগেশন ইজ কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান। সবার আগে নেজাল এন্ডোস্কোপি করা হবে, তার ফিচার্স দেখা হবে, যেটা আমরা পড়লাম একটু আগে, আমি আন্ডারলাইন করালাম যে এইগুলো দেখলাম, আমার মনে হলো যে জেএনএ, কারণ জেএনএ কোথা দিয়ে অরিজিন নিয়েছে আমরা কোনোদিন দেখতে পাবো না বাই নেজাল এন্ডোস্কোপি, বিকজ ইট ইজ ইন ভেরি পস্টিরিয়র। ওকে, সো আমরা এই সামনে যতটুকু দেখতে পাচ্ছি, অলসো রিমেম্বার যে আমরা নেজাল এন্ডোস্কোপি দিয়ে ওকে খোঁচাতেও পারবো না। আমাদের একটা পয়েন্ট থাকে ইন নেজাল এন্ডোস্কোপি দ্যাট if we see a mass then we take a probe and we touch it. তো ওখানে একটা আমাদের পয়েন্ট থাকে, দেখবে যখন ডিএনএ কেউ করিয়েছে নেজাল এন্ডোস্কোপি, ফার্স্ট পাস, সেকেন্ড পাস, থার্ড পাস, নো? হ্যাঁ কি না বলো, নো। সো পড়িয়েছে, আচ্ছা, সামনের ছেলেগুলো বলছে পড়িয়েছে, পেছনের ছেলেগুলো বলছে পড়ায়নি। তো পড়িয়েছে তাহলে মানে পড়িয়েছে, ভুলে গেছো, ঠিক আছে। সো নেজাল এন্ডোস্কোপিতে অলওয়েজ দেখা হয়, দেন আমরা তো আঙুল ঢুকিয়ে প্যালপেট করতে পারি না, সো উই টেক আ প্রোব। সো প্রোব ইজ আ ইনস্ট্রুমেন্ট, তো প্রোব দিয়ে উই টাচ দ্য মাস, দেখার জন্যে যে whether it bleeds to touch or not, মানে যদি it bleeds to touch then it is fragile, so bleeds to touch or not, অনেক সময় they are painful to touch, patient বলে মানে তার ব্যথা করে, সো এই এটাকে বলে প্রোবিং। তো এখানে আমরা মানে স্পেশালি লাইক ইনভার্টেড প্যাপিলোমা নেভার ব্লিডস, পলিপ নেভার ব্লিডস, সো অবভিয়াসলি দিস টিউমার জিএনএ আমরা সবসময় খুব কেয়ারফুলি আমরা প্রোব করতে গিয়ে কিন্তু ব্লিডিং এমন শুরু হয়েছে যে আমাদেরকে ইমিডিয়েটলি পেশেন্টকে ওটিতে শিফট করতে হয়েছে টু স্টপ দ্য ব্লিডিং, মানে and stop the bleeding মানে হচ্ছে যে either you do an anterior and posterior packing or you remove the tumor, either of the two. সো এইখানে জেএনএ তে যেই কথাটা তোমাকে মেনশন করতেই হবে, এটার উপর আলাদা করে শর্ট নোট আসতো একটা সময়, দ্যাট ইজ ইনভেস্টিগেশনের থার্ড পয়েন্ট দেখো, ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। ওকে, মানে এটা হ্যাঁ, এই যে এইখানে তোমাদের নেক্সট পেজে নো,
নেক্সট পেজে দেখো 49.7, এইখানে দেখাচ্ছে যে এম্বোলাইজেশন অফ অ্যাঞ্জিওফাইব্রোমা টু ডিক্রিজ ভাস্কুলারিটি ইন গুড ইনস্টিটিউশনস। এই যে ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি, এটাকে আমরা ডিএসএ বলি। তো আমরা বেসিক্যালি ডিএসএ করে তারপর জেএনএ কে রিমুভ করতে যাই। আমি দেখিনি আমার চোখে, বিকজ মানে কলকাতার খুব টপ নচ কিছু সেন্টার অ্যাপোলোতে হয়, আমি দেখিনি। কিন্তু এই কথাটা জেনে নিতে হবে যে ডিএসএ করে উই গো ফর রিমুভাল অফ দ্য টিউমার, বিকজ মানে ডাইরেক্ট টিউমার রিমুভালে যা ব্লাড লস হয়, মানে অলওয়েজ, মানে আমি আমার কলেজে যা দেখেছি অ্যাবাউট 2 থেকে 3 লিটার ব্লাড লস হয়। সো 5 থেকে 6টা ইউনিট ব্লাড নিয়ে তারপরে নামতে হয়, রিমুভ করা হয় টিউমার, ইন্ট্রা অপারেটিভ ব্লাড মানে ট্রান্সফিউশন শুরু করা হয়, এত ব্লিড করে। সো বুঝতেই পারছো যে মানে এখানে যদি আমরা ডিএসএ করি, মানে আমরা কোনোভাবে যদি ব্লাড মানে সোর্স অফ ব্লাডটাকে আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে অনেকটা ব্লাড বেঁচে যায়। দেয়ার লাইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিএসএ। এবার এখানে কি করা হয়, সবার আগে হচ্ছে যে আমি ডিএসএ দ্বারা আমি কোন ব্লাড ভেসেলকে স্টপ করতে চাইছি বা টেম্পোরারিলি স্টপ করতে চাইছি। সো বেসিক্যালি ইট ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড সিস্টেম, নট এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। কোনো সময় এটা বলে ফেলো না যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে আমি এম্বোলাইজ করব। হ্যাঁ, দরকার হলে করতে পারা যেতে মানে হতে পারে। সো বেসিক্যালি ইট ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড সিস্টেম। দেখো, the terminal branches of the maxillary artery such as phenopalatine and posterior nasal, ascending pharyngeal branch of carotid and ascending palatine branch of facial artery, একটাকে ধরছি, ওটা বন্ধ হচ্ছে না, তার মাদার ভেসেলকে ধরছি, এই হচ্ছে কনসেপ্ট একের পর এক। বা নাম্বার 2 হচ্ছে যে যেহেতু বারবার বলছি যে জেএনএ ইজ আ ডাইসি টপিক, জেএনএর ব্লাড সাপ্লাই একটা দুটো হয় না, আপ টু 10-11টা হয়। তো যখন আমি রিমুভ করি, মানে আমি ইন্ট্রা অফ বলছি, একদম ফিনকির মতো ব্লাড বেরোয়, তো সেইটাকে খপ করে ধরতে হয়, করে সেটাকে আমরা এম্বোলাইজ করার চেষ্টা করি। ওকে। আর নাম্বার 2 হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড সিস্টেম। এইটাতে হচ্ছে ভেরি লার্জ টিউমারের ক্ষেত্রে এটা দেখা গেছে যে ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন যাদের হয়েছে তাদের ইন্টারনাল ক্যারোটিড সিস্টেমকেও এম্বোলাইজ করতে হয়েছে। এবার হোয়াট ইজ দ্য প্রসিডিওর? দ্য প্রসিডিওর ইজ, প্রসিডিওরটা কোথায়? So basically there are certain chemicals. Number 1 is SDS. এটা একটু লিখে নাও, এটা তোমাদের বইতে লেখা নেই। সোডিয়াম ডোকোডেসাইল, DOCO ডেসাইল, DESYL। সালফেট। তাহলে SDS এইটা ইনজেক্ট করা হয় উইদিন দ্য ফিডার ভেসেল, এটা ইন্ট্রা অফ করা হয়, করে স্টপ করা হয়। ওকে, সো হিয়ার কমপ্লিটস দ্য জেএনএ। সেকেন্ড লাস্ট টপিক, nasopharyngeal cancer বা malignancy, only one is important, that is nasopharyngeal cancer. Nasopharyngeal cancer is a multifactorial disease. Number 1. Number 2 হচ্ছে most common in China. তারপরে last paragraph of 296, nasopharyngeal cancer is uncommon in India. ইটিওলজিতে দেখো, জেনেটিক যেটা আছে সেটা আমাদের দরকার নেই, ভাইরালটা আমাদের দরকার, and environmental ঠিক আছে। নেক্সট হচ্ছে প্যাথোলজি ইজ ইম্পর্টেন্ট। প্যাথোলজির মধ্যে 3টে ফর্ম, প্রলিফারেটিভ, আলসারেটিভ, ইনফিলট্রেটিভ। কথা শুনেই বুঝতে পারছো, প্রলিফারেটিভ মানে বুঝবে যে এগুলো কম ব্লিড করে, আলসারেটিভ মানে হচ্ছে ভেরি ফ্রেজাইল, অ্যান্ড লাস্ট লাইন হচ্ছে ইনফিলট্রেটিভ মানে হচ্ছে প্রচন্ড অ্যাগ্রেসিভ।
এই ওয়ার্ডস গুলোর থেকে এই মানেগুলো বুঝে নিতে হবে। আরেকবার রিপিট করছি, প্রলিফারেটিভ মানে ডাজন্ট ব্লিড, স্লো গ্রোয়িং। নাম্বার 2, আলসারেটিভ মানে ফ্রেজাইল অ্যান্ড ব্লিডস। ইনফিল্ট্রেটিভ মানে ফ্রেজাইল, ব্লিডস অ্যান্ড ভেরি অ্যাগ্রেসিভ। এবার হচ্ছে স্প্রেড। স্প্রেডের লোকাল স্প্রেড ইজ দ্য, এখানটা দেখো কমনেস্ট সাইট অফ অরিজিন। এই যেটা বললাম যে এর ক্ষেত্রে কিন্তু তুমি চোখ বন্ধ করে যে ফসা ফ্রজেন মোলার থেকেও বেরোয়, তো এটা চোখ বন্ধ করে তুমি বলবে। এবার এখানে অ্যান্টিরিয়র স্প্রেড, পস্টিরিয়র স্প্রেড দরকার নেই। লিম্ফ্যাটিক স্প্রেড ইজ ইম্পর্টেন্ট। nasopharynx is rich in lymphatics and early lymphatic spread is seen in cervical node. কেন ইম্পর্টেন্ট বললাম? nasopharyngeal CA দু রকম ভাবে প্রেজেন্ট করে মোস্ট কমনলি। নাম্বার 1, ইউনিল্যাটারাল ইয়ার ব্লক। নাম্বার 2, cervical lymph node swelling। এজ গ্রুপ মানে এল্ডারলি এজ গ্রুপ যদি এসে বলে, আমার এই বোলপুরের পেশেন্টের ক্ষেত্রেই হয়েছিল, patient came with ear block 6 months. Patient was pale, elderly male. So his son was very concerned about the father's treatment. So I did a nasal endoscopy and I told him যে আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। তো ম্যাডাম কি করতে হবে? We did a biopsy in Durgapur and it came out to be nasopharyngeal CA. Then that patient got completely cured because nasopharyngeal CA এর ভালো পয়েন্ট হচ্ছে যে it is very responsive to RT, রেডিওথেরাপি। এতে কোনো আমাদেরকে সার্জিক্যাল যেতে হয় না। হ্যাঁ, যেতে হতে পারে, যেরকম বললাম যে একদম হয় না বলে ডেফিনিটিভ কিছু হয় না, বাট মেনলি এই যে দেখবে আমি সবসময় একটা কথা জুড়ছি, মেনলি, মোস্টলি, দিস ইজ দ্য রুল অফ মেডিকেল সায়েন্স। তুমি সেটুকুই বলবে যেটা মেজরিটিতে তুমি পাবে, কিন্তু তুমি কোনোদিন ডেফিনেট যে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট, সার্জিক্যাল, সব ক্ষেত্রে সার্জারি করবে না ম্যাডাম, এরকম না, মোস্টলি ইট ইজ সার্জিক্যাল। দেন দ্য এক্সামিনার উইল আন্ডারস্ট্যান্ড যে না এই স্টুডেন্টটার নলেজ আছে। তুমি যদি দুম করে একটা সার্জিক্যাল বলে দাও, যেরকম সোজা জেন এর অরিজিন কোথা থেকে হয়, তুমি ওই পরীক্ষার টেনশনের মধ্যে কতদিন খাওনি ঘুমোনি পরীক্ষা দিচ্ছ, তো এইসব করতে গিয়ে এক্সামিনার একটা মোটা সোটা সাদা চুল নিয়ে বসেছে, এসব তুমি ভয় পেয়ে গেছো। তো সে বললো যে কোথা থেকে অরিজিন হয়, না তাই হয়, মানে গুড লুকিং এক্সামিনার খুব কম আসে। আমাদের ইএনটিতে দিল্লি থেকে একজন ম্যাডাম এসেছিলেন, দিল্লি ইজ মাই হোম টাউন। তো শি ওয়াজ সো বিউটিফুল যে আমরা তো তাও থরথর করে কাঁপছি, বাট ছেলেগুলো একেবারে মানে আলাদাই দুনিয়ায় চলে গেছে। মানে শি ওয়াজ সো বিউটিফুল, মানে হার্ডলি 40s হবে। তো সবাই মানে ভুলে গেছে যে পরীক্ষায়, সো বিউটিফুল, মানে এত সুন্দর দেখতে ম্যাডাম এসেছিলেন। তো আর মানে হাত খুলে মার্কস দিয়েছিলেন, দেখবে যারা দেখতে ভালো তারা সবসময় হাত খুলে মার্কস দেন। সো মানে হাত খুলে মার্কস, অ্যান্ড বয়েজ ওয়্যার অল লাইক ওই এনিওয়েজ। সো হ্যাঁ, তো nasopharyngeal CA most common presentation is unilateral OME and cervical swelling. Next হচ্ছে distant metastasis, not important. Clinical feature এর মধ্যে age 5th to 7th decade, একদম স্পেসিফিক, এর ওপরে হয় না। laryngeal CA দেখবে তোমরা পড়বে যে 6th 7th decade এ হয়, বাট আজকাল 3rd decade 2nd decade এও পাওয়া গেছে, কিন্তু এর ক্ষেত্রে ভেরি স্পেসিফিক, একদম যা বলে দিচ্ছে তার বাইরে হয় না। It is not uncommon to see cancer of nasopharynx in 20s and 30s. দেখো, it is very rare in India. এবার তার মধ্যে 20s 30s এর nasopharyngeal CA ইন্ডিয়াতে একটাও কেস এখন অব্দি রেকর্ডেড নয়। তো obviously males are 3 times more prone than females. এবারে nasal obstruction, nasal discharge, epistaxis এগুলো নিয়ে আসবে। ওটোলজিক, এই যে অবস্ট্রাকশন অফ দ্য ইউস্টেশিয়ান টিউব, এগুলো আমি যাচ্ছি না, তোমরা জানো। আচ্ছা, থার্ড যে পয়েন্ট সেটা একটু আন্ডারলাইন করে নেবে, অপথ্যালমোনিউরোলজিক। This occurs due to extension of tumor to surrounding areas such as sphenoid sinus,
orbit or intracranially. So squint diplopia. নাম্বার 2 হচ্ছে অফথ্যালমোপ্লেজিয়া, তারপরে ফেশিয়াল পেন, রিডিউসড কর্নিয়াল রিফ্লেক্স। মোটামুটি এগুলো জানলেই হবে। আচ্ছা, ট্রটার্স ট্রায়াড, হ্যাঁ নেসোফ্যারিঞ্জিয়াল সিএ তে ট্রটার্স ট্রায়াড জানতে হবে, ওটা পড়ে নেবে, 3টে পয়েন্ট থাকে। ওকে, নেক্সট পেজ 298, cervical node metastasis. This may be the only manifestation. Distant metastasis, you know. Diagnosis endoscopic evaluation যেটা বললাম। নাম্বার 2 হচ্ছে যে আমরা ফার্স্টে নেজাল এন্ডোস্কোপি করে আমরা দেখি হোয়াট ইজ ইট, তারপরে আমরা সিটি বা এমআরআই করাই টু সি দ্য এক্সটেন্ট অফ দ্য টিউমার। অলরাইট, বিকজ আমি যখন ডিএনই করছি আই অ্যাম সিইং অনলি দ্য ইনসাইড অফ দ্য নেজাল ক্যাভিটি, সাইনাসেসের ভেতরে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, সেটার জন্য আমার সিটি বা এমআরআই লাগবে। সিটি কখন করব, এমআরআই কখন করব? Whenever I am thinking of any mass which has bone eroding capability, then I will go for CT. When I am thinking of some neurological or neural tumor, then I will go for MRI. Okay? আচ্ছা, TNM's classification of nasopharyngeal CA, এটা শুধু সেই ছেলে মেয়েকে জিজ্ঞেস করা হবে যাকে 80% মার্কস দেওয়ার প্ল্যান চলছে। ওকে, সো তোমরা একটু জাস্ট টাচ করে থাকবে। টিএনএম যখন কথাটা, এনি আইডিয়া টিএনএম এ কি করতে হয়? আইডিয়া আছে? ওকে, সো বেসিক্যালি টিউমার সাইজ, এন ইজ ফর নোডস অ্যান্ড এম ইজ ফর মেটস। তো এইখানে জাস্ট এই ক্ষেত্রে মানে ফর নেসোফ্যারিঞ্জিয়াল সিএ শুধু টিটা বললেই হবে। ওকে, সো একটা খুব ইজি, মানে নেসোফ্যারিঞ্জিয়াল সিএ নিয়ে মানে কোনো ডাইসি ব্যাপার নেই, শুধু টিটা পড়বে আর বাকি কিছু লাগবে না। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার ইজ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ফ্যারিঞ্জাইটিস। আই এম নট গোয়িং ইনটু ইট, মানে এখান থেকে নাথিং উইল বি আস্কড। Going to acute and chronic tonsillitis, page 303. Okay, this is our last topic of the day. Palatine tonsil বা tonsil, এইটার ব্যাপারে তোমাকে আদ্য পান্ত জানতে হবে, এভরিথিং, right from tonsillar anatomy, tonsillar blood supply, nerve supply, everything in details. Next page 304, এখানে তিনখানা ডায়াগ্রাম আছে। All the diagrams should be known to you. রাতের বেলা 3টের সময় তুলে যদি বসিয়ে দেওয়া হয় যেন আমি এঁকে দিতে পারবো, এইভাবে। টনসিল নিয়ে নো ছেলে খেলা, টনসিল নিয়ে সব জানতে হবে। Now coming to 305, acute tonsillitis. Acute tonsillitis এর মধ্যে 51.4 যে ডায়াগ্রামটা রয়েছে ফলিকুলার টনসিলাইটিস, এইটা জিজ্ঞেস করে মানে এর মধ্যে তোমাকে কি জানতে হবে? টনসিল নিয়ে সিমটমস বগেরা এগুলো অল অফ ইউ নো। তো লেটস কামিং টু দ্য সাইন্স অফ টনসিলাইটিস। এখানে যে থার্ড লাইন, সাইন, থার্ড লাইন ইজ tonsils are red and swollen with yellowish spots of purulent material presenting at the opening of crypt. This is called acute follicular tonsillitis. এই কথাটা জিজ্ঞেস করবে। একদম ফুলের মতো, হলুদ ফুলের মতো ফুটে থাকে, মানে এটাকে ডায়াগনোসিস করা, মানে ইউ শুড বি এবল টু ডায়াগনোস ইট, ইট ইজ সো মার্কড। তো সায়েন্সের মধ্যে থার্ডটা আমি মার্ক করলাম। ট্রিটমেন্টের মধ্যে ডেফিনেটলি হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ টনসিলাইটিস? এক কথায়, হ্যাঁ, টনসিলেক্টমি।
The treatment of tonsillitis is conservative. আমি এই জন্যই ফট করে তোমাদেরকে এই কোয়েশ্চেনটা করলাম, আমি জানতাম মুখ থুবড়ে পড়বে। টনসিলাইটিস আমি প্রথম কথা ক্রনিক বা অ্যাকিউট বলিনি, সো তুমি এটাকে অ্যাকিউট ধরবে। অ্যান্ড অ্যাকিউট টনসিলাইটিস ইজ কনজারভেটিভ। সো পড়ে থাকছে যে টনসিলেক্টমি আমি কখন করব, সো উই নিড টু গো টু ক্রনিক টনসিলাইটিস। আমরা কখন টনসিলেক্টমি করব? আচ্ছা হ্যাঁ, তার আগে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে 306 পেজ কমপ্লিকেশনস। এই কমপ্লিকেশনস নিয়ে কোয়েশ্চেন্স আসবেই আসবে। কমপ্লিকেশন নাম্বার 1 ইজ ক্রনিক টনসিলাইটিস, মানে হচ্ছে রেকারেন্ট অ্যাকিউট অ্যাটাকস। এটাকে কেন কমপ্লিকেশন বলছে? এটাকে তো সিকুয়েলি বলতে পারতো। ওকে, হোয়াই ইজ ইট কল্ড কমপ্লিকেশন? কমপ্লিকেশন মানে হচ্ছে কেসটা জন্ডিস হচ্ছে, রাইট? সো কেন এই রেকারেন্ট টনসিলাইটিসটাকে কমপ্লিকেশন বলছে? সো লেটস রিড ইট। This is due to incomplete resolution of acute infection. Chronic infection may persist in lymphoid follicles of the tonsil in form of micro abscess. Yesterday, a 13-year-old girl came with parents, came from a distant place. So father said that my child is having 13-year-old, huh? So my child is having tonsillitis every month. So আমি তখন তাকে বললাম, মানে অফকোর্স এখন শি ইজ হ্যাভিং অ্যাকিউট টনসিলাইটিস। সো আই সেড দ্যাট সি দিস টাইম আই হ্যাভ টু গিভ অ্যান্টিবায়োটিক্স, বাট দিস পেশেন্ট ইজ আ ক্যান্ডিডেট ফর টনসিলেক্টমি বিকজ ইয়োর চাইল্ড ইজ কমপ্লিকেটেড। ইয়োর চাইল্ডস টনসিলস আর কমপ্লিকেটেড। যদি কোনো সময় 12 বছরের আগে আর 12 বছরের পরে, এই 12 বছরটা ইম্পর্টেন্ট, পিডিয়াট্রিক অ্যান্ড অ্যাডাল্ট। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, হুএভার ইজ বিয়ন্ড 12 ইয়ার্স ইজ অ্যান অ্যাডাল্ট। তাকে অ্যাডাল্ট ওয়ার্ডে রাখা হয় যখন সে অ্যাডমিটেড থাকে, আর যদি সে 12 বছরের নিচে হয় দেন পিডিয়াট্রিক। সো 12 বছরের নিচে যদি বছরে 4 বার টনসিলাইটিস হয় দেন দ্যাট ইজ আ ক্যান্ডিডেট ফর সার্জারি। আর 12 বছরের পরে যদি একবারও হয় দেন দ্যাট ইজ আ ক্যান্ডিডেট ফর সার্জারি। কেন? একটু আগে বলেছিলাম অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য ক্লাস দ্যাট 12 years tonsils are functional from 5 to 12 years. 12 এর পরে it is non-functional. So কোনো পেশেন্টের যদি 12 পরে যখন টনসিল কোনো কাজের নয় কিন্তু অকাজ করে যাচ্ছে, then it should be removed. The rule which applies to appendix. But below 12 years, the tonsil is functional. আমি কিন্তু এটা জানি না যে এই যে বারবার টনসিলাইটিস হচ্ছে সেটার কারণ টনসিলের ভেতরে মাইক্রো অ্যাবসেস হয়ে যাওয়া, তাই জন্যে হচ্ছে, মানে বেসিক্যালি দ্য থিং ইজ ইনসাইড। বাইরের থেকে ইনফেকশন এসে টনসিলকে ইনফেকশন করছে না, টনসিলের ভেতরে ইনফেকশন রয়েছে যেটা বারবার ফ্লেয়ার আপ করছে। সো আমি সেই সময়টা উইল অবজার্ভ দ্য চাইল্ড। ইফ আই সি যে নো দ্য চাইল্ড ইজ হ্যাভিং মোর দেন 4, তার মানে by default it is inside problem, so we need to get rid of it. So basically complication number 1 is chronic tonsillitis with recurrent acute attack. Number 2, peritonsillar abscess. Peritonsillar abscess is a dreary situation. Child cannot open mouth, cannot eat anything, very toxic looking. Acha, do you know the meaning of toxic looking? টক্সিক লুকস? নো, টক্সিক লুকস মানে আমরা যে নর্মাল ভাষায় আরে ও কি টক্সিক, না ওটা নয়। টক্সিক লুকিং মানে হচ্ছে হাই গ্রেড ফিভার, পেশেন্ট ইজ লেথার্জিক, ভেরি ইল। বেসিক্যালি টক্সিক লুকস আসে ডিউ টু টক্সেমিয়া অর ব্যাকটেরিয়ামিয়া। যখন কোনো ইনফেকশন
ব্লাড বোর্ন হয়ে যায়, দেন দ্য হোল বডি ইজ ইনভলভড। আর ব্লাড বোর্ন হওয়া মানে হচ্ছে যে লোকালি তাকে কমব্যাট করা যায়নি, তাই জন্যই সে ব্লাডে ছড়িয়ে পড়েছে। আন্ডারস্টুড? তখন পেশেন্ট খুব খারাপ থাকে, হাই গ্রেড ফিভার, সে টক্সিক থাকে, সে হার অর মানে হিজ অর হার চান্সেস অফ গোয়িং ইনটু সেপ্টিসেমিয়া ইজ হাই, সেটাকে বলে টক্সিক লুকস। সো পেরিটনসিলাইটিস, আর এর পরে যেটা দেখবে পেরিটনসিলার অ্যাবসেস, এই দুটো জিনিস, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, যখনই অ্যাবসেস কথাটা এসে যাচ্ছে, দোজ আর ভেরি ব্যাড সিচুয়েশনস। পেশেন্ট নিডস আইভি অ্যান্টিবায়োটিক, হসপিটালাইজেশন অ্যান্ড ব্লা ব্লা ব্লা। আচ্ছা, দ্য 8th পয়েন্ট, এটাকে আন্ডারলাইন করো, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, জিজ্ঞেস করবেই করবে। Acute tonsillitis in a patient with valvular heart disease may be complicated by endocarditis. ওই একইভাবে যে যাদের এইটা জানো তোমরা, ওটা বোধহয় ফাইনাল ইয়ারে পড়বে, যে whenever any patient has valvular heart disease congenital, then those valves are harbors of infection. এবারে এই যে ভালভস গুলো ডিফেক্টিভ ভালভস, ভালভুলার হার্ট ডিজিজ মানে দ্য ভালভ ইজ ডিফেক্টিভ। সো এই যে ভালভ যে হারবার করছে ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস, এর মধ্যে এটা এলো থেকে আসে হচ্ছে টনসিলস থেকে। আদার প্লেসেস আর অলসো দেয়ার, বাট টনসিল ইজ ওয়ান অফ দ্য পসিবল সোর্স অফ ইনফেকশন। সো সাবি বলে হয় এটাকে, SABE। আচ্ছা, ডিডি অফ মেমব্রেন ওভার দ্য টনসিল, কোয়েশ্চেন আসবে। একটা মেমব্রেন পড়ে যায়, জানি না তোমরা কোনোদিন ডিপথেরিয়া দেখতে পাবে কি না। মানে আমরা ইন্টার্নশিপে, কমিউনিটি মেডিসিনে ইন্টার্নশিপ হওয়ার সময় আমাদেরকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হতো, বিকজ আই এম ফ্রম NRS, তো আমাদের বেলেঘাটা আইডি ওয়াজ আওয়ার সেন্টার। সো ওইখানে আমি সুডো মেমব্রেন দেখেছি, মানে ডিপথেরিয়া। ওখানে আমি র্যাবিড মানে রেবিজ ইনফেক্টেড পেশেন্ট দেখেছি, যে জাস্ট পরের দিনই মারা গেল। তো তাদের মানে বেসিক্যালি যেটাকে বলে কি বলে জানো, মানে রেবিজে যার এনকেফেলাইটিস হয়ে গেছে, মানে যে রিয়েলি পাগল হয়ে গেছে। তো এরকম পেশেন্ট দেখেছি, বিকজ ওদেরকে আইসোলেশনে রাখা হয়। সো বেলেঘাটা আইডি ইজ দ্য প্লেস। সো জানি না তোমরা কোনোদিন দেখতে পাবে কিনা। মানে সুডো মেমব্রেন তো আমাদের খুব সুন্দর করে দেখানো হয়েছিল ডিপথেরিয়া পেশেন্টে। সো এখন এগুলো মানে যেহেতু মানে অ্যান্টি ডিপথেরিয়া টক্সিন এসে গেছে, ADS, তো এগুলো রেয়ার সিচুয়েশন, মানে খুব গ্রামে গঞ্জের দিকেই এগুলো হয়। সো DD of membrane over tonsil, number 1 is membranous tonsillitis, normal. Diphtheria. Number 3 হচ্ছে Vincent's angina. তো Vincent's angina is a condition, discomfort in throat. Membrane which usually forms over one tonsil can be easily removed. Infectious mononucleosis, এখানে membranous tonsillitis এ টিক দেবে, diphtheria দেবে, infectious mononucleosis দেবে। নাম্বার 5 ইজ A granulocytosis, দরকার নেই। লিউকেমিয়া দরকার নেই। ওকে, ফাইন। 10th ক্যান্ডিডা। ডিডিতে মনে রাখবে এই 5টা, 1, 2, 4 আর 10, এগুলো যেন মেনশন থাকে। ডিপথেরিয়া will not be asked. Now the last topic of the day, chronic tonsillitis. Okay, so chronic tonsillitis এর মধ্যে etiology is it may be a complication of acute tonsillitis. Subclinical infection of tonsils mostly affects children. এর মধ্যে টাইপস আমাদের দরকার নেই, এটার ব্যাপারে আমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে ট্রিটমেন্ট। Conservative treatment consists of attention to general health, diet, treatment of coexistent infection of teeth, nose, sinuses. Examination point একটু আমরা চলে যাই। Tonsils may show varying degree of enlargement. Sometimes they meet in the midline. Chronic parenchymatous type. এই মিড ইন দ্য মিডলাইন, এইটাকে গ্রেড 4 টনসিল বলা হয়। তো গ্রেডস অফ টনসিল, সো দেয়ার আর বেসিক্যালি 4 গ্রেডস অফ টনসিল।
সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এখানে গ্রেডস নেই। When it is touching both side, when it is touching the uvula, then that is grade 4. সবার আগে উভুলাকে টাচ করলে গ্রেড 4, সেটা জেনে নাও। এবার তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম। ওকে, so grade 4 tonsil is a direct indication for surgery because of its size. গ্রেড 3 মানে হচ্ছে গ্রেড 2 আর 4 এর মাঝখানে। তো এইবারে আমরা বাকিটা ডিসাইড করব। অ্যান্টিরিয়র আর পস্টিরিয়র পিলার অফ দ্য টনসিল, এটা তোমরা জানো যে টনসিলের অ্যান্টিরিয়র আর পস্টিরিয়র পিলার হয়, তার মধ্যে থেকে টনসিলটা বেরিয়ে থাকে। সো যখন মানে it is the size of the tonsil is absolutely at par with the anterior and posterior tonsil, that is grade 1. আর গ্রেড 4 হচ্ছে উভুলাতে যখন টাচ করে যাচ্ছে টনসিল। এবার এর মাঝখানে 2 আর 3 আছে, সো 50%, 75%। ক্লিয়ার? তাহলে নাম্বার 1টা জেনে গেলে, নাম্বার 4 জেনে গেলে, মাঝখানটা হচ্ছে 50% সাইজ, 70%, 75% সাইজ। সো গ্রেড 4 is a direct indication of tonsillectomy. নাম্বার 2, এখানে ইন্ডিকেশনস অফ tonsillectomy আছে, সেগুলো আলাদা আমরা পড়বো। এই ইন্ডিকেশনটা মাথায় রাখতে হবে। ক্রনিক টনসিলাইটিসেও কিন্তু you will never say that the treatment is tonsillectomy. You will never utter any word regarding surgical. প্রথম statement should never be surgical. It should always be conservative. If it fails, then it should be. আচ্ছা, আমি এত দূর থেকে এসে ছুটির মধ্যে এসে পড়াচ্ছি, আর এই বাঁদরগুলো কেন গল্প করে যাচ্ছে? বলো তো। We are in the last part. Why are you talking? So whenever you are asked that how will you manage a case, you will never utter surgical. সার্জিক্যাল তোমাদের পেটে যদি ঘুষি মারে যে বলো আর কি করবে, আর কি করবে, তুমি দেখছো ছাড়ছে না, তখন তুমি সার্জিক্যাল মুখ দিয়ে বার করবে। ক্লিয়ার? বিকজ দুটো কথা, এক হচ্ছে আওয়ার ইএনটি ইজ বেসিক্যালি কনজারভেটিভ, ওকে? সো ইএনটি ইজ বেসিক্যালি কনজারভেটিভ। কনজারভেটিভ ফেল করলে we go for surgery. That is the rule of ENT. Number 2, we মানে you people are not comfortable with surgical part because you people are students now. তোমরা সার্জিক্যাল জানো না। তো দুটো ক্ষেত্রেতেই আমরা সার্জিক্যাল কোনোদিন বলবো না। ঠিক? সিম্পল ব্যাপার। হোয়াট উইল ইউ ডু? এবার লাস্ট স্টেটমেন্ট অফ দ্য ডে, হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? How will you manage the case? There are 3 questions. Tell me your case. Start with summary. Summary মানে এই history, এই examination, এই diagnosis. This is your case. How will you manage your case? I will do conservative এই stop. আর কি করবে? Number 2, কনজারভেটিভ ফেল করলে আই উইল গো ইনটু সার্জিক্যাল। এই হবে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কিন্তু স্টার্ট হবে কনজারভেটিভ। মানে মনে করো তোমাকে এরকম করে বলবে, তোমার কাছে একটা পেশেন্ট এসেছে সোর থ্রোট নিয়ে, তুমি দেখছো গ্রেড 4 টনসিল হয়ে আছো, তুমি কি করবে? তখন তুমি বলবে যে আমি কনজারভেটিভ ম্যানেজ করব, আমি ফলো আপে ডাকবো, করে আমি পেশেন্টকে আবার এক্সামিন করব, কারণ ফার্স্টে তো ও অ্যাকিউট স্টেজে এসেছিল, অ্যাকিউট টনসিলাইটিস নিয়ে অনেক বেশি ফুলে থাকতে পারে, মানে এটা আমি তোমার নলেজের জন্য বলছি। তো আমি আবার ফলো আপে ডাকবো, আমি অ্যাসেস করব তার সাইজ, আমি অ্যাসেস করব তার কতবার টনসিলাইটিস হয় বছরে, আমি অ্যাসেস করব তার কোমরবিড কন্ডিশন। একটা পেশেন্ট যদি কারোর ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, যদি কেউ এইচআইভি পেশেন্ট হয়, মানে বাচ্চাবেলা থেকে, মানে কনজেনিটাল এইচআইভি যেটাকে বলে, ডিউরিং বেবি বার্থ হি অর শি গট ইনফেক্টেড, তো এই পেশেন্টসের মধ্যে আমি কোমরবিড কন্ডিশনস অ্যাসেস করব, এইসব বলে কাটাবে।
তারপরে কি ইনভেস্টিগেশন করবে না এই ব্লাড ইনভেস্টিগেশন করব, ইমেজিং করব। টনসিলাইটিসে কোনো ইমেজিং এর দরকার আছে? হাত তুলে আনসার দাও, যে বলবে তাকে আবার খাওয়াবো। এনিবডি? ভাবো, ভেবে বলো, বিকজ দিস ইজ আ ট্রিকি কোয়েশ্চেন। Is there any role of imaging in tonsillitis? No? Is there anything called no in medical science? No. Okay. So whenever a patient, হ্যাঁ বলো। না, সেটা তুমি কোন ইমেজিং এ দেখবে? এমআরআই। একটা টনসিলের পেশেন্ট, সি ইউ আর নট ইন ইউকে, ইউ আর ইন ইন্ডিয়া। একটা টনসিলের জন্য তুমি যদি কাউকে এমআরআই দাও, তাহলে সে তোমার ক্লিনিকে আর আসবে না। ওকে, মানে এখানে রুল হচ্ছে, মানে এগুলো রুল অফ মেডিকেল প্র্যাকটিস, দিজ আর নট বুকিশ থিং। রুল হচ্ছে, মানে আই ওয়াজ টোল্ড বাই মাই সিনিয়র্স that first gain the confidence of your patient, then you go for surgery, speak of surgery. So if a tonsil patient, আমি যেরকম ও বললো যে আমি এক্সটেনশন কিছু হয়েছে কিনা দেখার জন্য আমি এমআরআই দেব, তো পেশেন্ট আমাকে মারবে। ইমেজিং একটাই আছে, টনসিলের যদি ইনফেকশন নিয়ে পেশেন্ট আসে, we need to see which other tonsil. যদি প্যালেটাইন টনসিল মিন্স দিস ওয়ান নিয়ে পেশেন্ট আসে, তাহলে আমি নেক্সট কোন টনসিলটাকে খুঁজবো? দেখো, ক্লু তো দিয়ে দিলাম। What is the next tonsil which concerns us? Adenoids. তো তাই জন্য এক্স-রে সফট টিস্যু নেসোফ্যারিংস করাবো, সেটা আমরা রুটিনলি করাই, especially if we are planning surgery for the patient. কেন? কারণ হচ্ছে যে আমরা টনসিল তো সরিয়ে দিলাম, কিন্তু যেরকম এই টনসিলটা বারবার ইনফেক্টেড হচ্ছিল, সিমটমস করছিল, ওরকম হয়তো অ্যাডিনয়েডও করছে, কারণ এরা তো ভাই ভাই, একে টানলে তো অন্যটাও আসবে, প্রবলেমে আছে। তো আমরা অ্যাডিনয়েডটাও অ্যাসেস করে নেব, যদি অ্যাডিনয়েডসও ইনভলভ থাকে, then we will remove both in the same sitting. And the tonsillectomy position is called rose position. Rose এই জন্য বলে রাখলাম, because adenoid আর tonsillet positioning is the same. Same sitting is same way তে, মানে with the same technique we remove both. So we always, there is only one imaging that is important in case of tonsil. Tonsil একটা বেসিক ডিজিজ, এখানে কোনোদিন আমরা হাবিজাবি এমআরআই সিটি দেব না। ওকে, এমআরআই সিটি ইজ এখন অবধি, বিকজ উই আর ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো সিটি এমআরআই ইজ booked for only those diseases where we are suspecting tumor or cancer and we want the treatment part. লাইক তোমরা এই যখন মানে ফর এক্সাম্পল যখন গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি পড়বে, দেখবে সেখানে সিটি আর এমআরআই ফাইন্ডিং এর ওপরে মানে তাদের ক্লাসিফিকেশন হয়। তো ইট ইজ আইদার ফর দ্য ট্রিটমেন্ট অর ফর দ্য সার্জিক্যাল রিমুভাল উই নিড দ্য সিটি অ্যান্ড এমআরআই। ঠিক আছে?